সরকার আসলে কেন সেনাবাহিনী নামানোর প্রয়োজনীয়তা মনে করলো, যেখানে সেনাবাহিনী প্রায় 2 বছর পর ব্যারাকে ফিরে নেওয়ার একটা সিদ্ধান্ত হলো বা কার্যক্রম সম্পন্ন হলো সেনা সদস্যদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ কি খুব বেশি ম্যাসিভ কোনো কর্মসূচি ঘোষণা করেছিল যে সেগুলো না, প্রস্তুতির জন্য? জি। না, আমি এটা আগেই বলেছি। আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, হয়তো 5 মিনিট 10 মিনিটের জন্য করে। এর জন্য কিন্তু সেনাবাহিনী যদি, যেহেতু মোতায়েন করেছে 9টি স্পটের বেছে, হয়তো সরকারের কাছে খবর আছে এইভাবে জামাত বা জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, বহু নিষিদ্ধ সংগঠন আছে, তারাও তো ঢুকতে পারে, অর্থাৎ ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের নামে। সুতরাং তারা হয়তো সতর্ক নিয়েছে। তবু আমি বলবো, যে পরিস্থিতি ঝটিকা মিছিল, তো পুলিশকে দিয়েই সেটা আপনার মোকাবেলা করতে পারত। তারপরে বিএনপি সরকারি দল, বড় দলের কর্মীরাও সক্রিয় থাকতে পারত। কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা মানেই সারা বিশ্বে নিউজ হবে যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই যে আজকে যেমন বললাম জামাত, জামাত কিন্তু সারা বিশ্বেই একটা দক্ষিণপন্থী সন্ত্রাসী সন্ত্রাসী দল হিসেবে পরিচিত। সেটার মেসেজটা সারা বিশ্বে যাবে এইভাবেই, যে আবার বাংলাদেশ আবার নির্বাচন হওয়ার পরেও খুব দ্রুতই, মাত্র 2 মাস পার দেওয়ার পরেই আবার সন্ত্রাসী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যাতে সেনাবাহিনী আপনার মোতায়েন করতে হয়েছে। সুতরাং এই মেসেজটা তো খারাপ। আমরা তো অভ্যুত্থান হয়েছে, ফেসিবাদের বিলোপ চেয়েছি, তার মানে আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র চাই। গণতান্ত্রিক যুগে তো সেনা মোতায়েন কেন থাকবে? পুলিশ আছে, পুলিশকে আরো শক্তিশালী করে পুলিশ মোতায়েন করবে রাজনৈতিক ভাবে। অর্থাৎ আমি বলছি, যে ভুল একবার হয়েছে রাজনীতিতে, একবার ভুল হলে তা সংশোধন করা কঠিন। অর্থাৎ তখন আমি বারবার বলেছি যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাটাবাসের চিপায় পড়েছে, অর্থাৎ কোনোভাবে ইলেকশন হোক, হলেই জিতবে, এই হলো ধারণা ছিল। তখন যদি নির্বাচনের জন্য জোর দিত এবং সংবিধান অনুযায়ী 3 মাস, এবং ইলেকশন কমিশনের কোনো সমস্যা থাকলে আর 3 মাস, 6 মাসের ভিতরে নির্বাচন দিলে কিন্তু রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগকে মোকাবেলা করা যেত। এখন তো আপনার এটা করে লাভ হবে না। এদিকে আবার পার্লামেন্টে আইন, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন আইন পাশ করেছে। আপনি বলেন তো দেখি। এখন এটা একটা ওপেন এন্ডেড আইন। 1974 সালে আইন হয়েছিল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট। সেটা 15ই আগস্টের পরে মোস্তাক সাহেব জেলখানা ভরে ফেলেছিল। সেখানে দেখা গেছে 80 ভাগ ছিল ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে, 84 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে, এটা আওয়ামী লীগই করেছিল, তাদের ভরে ফেলছিল। অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্টে কিন্তু কোনো ব্যক্তিকে সরকার ইচ্ছে করলে ধরতে পারে, এবং আদালতেও তার কোনো বিচার হবে না যতদিন সরকার ইচ্ছে ধরে রাখতে পারে। এইভাবে যে এই যে ইউনূসের অধ্যাদেশ যে এই পার্লামেন্টে যে সন্ত্রাস বিরোধী আইনের সাথে ঢুকিয়ে দিয়ে পাশ করলো, এখন ধরেন জামাত আন্দোলন করতে গিয়ে, ওয়াকআউট করবে, আন্দোলন করতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, তখন তো 2/3 মেজরিটি বিএনপির আছে পার্লামেন্টে, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার যদি জামাত কোনোদিন ক্ষমতা আসে, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার আওয়ামী লীগ যদি 5 বছর, 10 বছর, 20 বছর পরে ক্ষমতায় আসে, সেও ইচ্ছে করলে বিএনপি বা জামাতকে নিষিদ্ধ করতে পারে। সুতরাং এ ধরনের আইন কালো আইন হিসেবে আমি দেখি, যে আইন সবার ঘাড়ে খড়গ হিসেবে দাঁড়ায়, সেই আইন গণতন্ত্রের যুগে অচল। আমি মনে করি এই আইন করা ঠিক হয়। এখন আমরা আবার দেখলাম যে আহ, সোমবার জাতীয় সংসদে বিএনপি দলীয় এক সংসদ সদস্য তিনি দাবি করছেন যে 71-এর ভূমিকার জন্য জামাতকে নিষিদ্ধ করতে হবে। আসলে কি এগুলো শুধু রাজনৈতিক বক্তব্য, নাকি একটা হুমকির মধ্যে ফেলা, নাকি সত্যি সত্যি নিষিদ্ধ করতে চায় জামাতকে 71-এর ভূমিকার কারণে? না, এটা দুই রকম হতে পারে। একটা, জামাতকে আইন করছে, জামাত তো বসা ছিল সংসদে, তখন ভাবছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে, তাহলে এটা ভালোই, জামাত খুশি খুশি লাগছে। এনসিপি কিন্তু সংসদে ছিল না। এখন এটা কথার কথা জামাতকে ভয় দেখানোর জন্য হতে পারে। তবে এটা তো ঠিক, আইন যেহেতু আছে, জামাতকে এই কার্যক্রম ইজিলি নিষেধ করতে পারে, 2/3 মেজরিটি আছে। সুতরাং এই আইন জামাত সমর্থন দেওয়া ঠিক হয়নি, সংসদে বলা উচিত ছিল আমরা রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করব, নিষিদ্ধ করে করার উচিত, তারা এটা বিরোধিতা করা উচিত ছিল। যারা এটার পক্ষে আছে, আমি মনে করি তার ভিতরে গণতন্ত্রের মানসিকতা নাই, তার ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই, সে গণতন্ত্রে বিশ্বাস করে, এটা আমি মনে করি না। এখন আবার বক্তব্য হচ্ছে একটি দেশ
আপনার গণতন্ত্র না হলেও, রাজতন্ত্র না হলেও, সমাজতন্ত্র হলেও কিন্তু একটা দেশ উন্নত হতে পারে। কিন্তু সাংবাদিকদের জন্য গণতন্ত্র দরকার, কারণ যে দেশে গণতন্ত্র নাই সেই দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সুতরাং এই যে গণমাধ্যমের স্বাধীনতা নাই, এই জন্য জামাত ইসলাম সাংবাদিকদের, যে কোনো দলই হোক, আপনি দেখেন জামাত ইসলাম সাংবাদিকদের নিগৃহীত করে। এই যে ধরেন এখনো সাংবাদিক বহু গ্রেপ্তার আছে, তাদের ভিতরে ফৌজদারি অপরাধ যদি কেউ করে তার বিচার হবে, সমস্যা নাই। কিন্তু সাংবাদিকদের খুনের মামলা দিয়ে রাখে, বলেন খুনের মামলা, সে সাংবাদিক কোনো খুন করছে এটা বিশ্বাস করতে হবে আমাকে, বলেন? কোনো কেউ বিশ্বাস করে না, কিন্তু খুনের মামলা দিয়ে আটকায় রাখছে। এগুলো তো হয় না। এই জন্য রাষ্ট্রদ্রোহী মামলা আছে, খুনের মামলা আছে, সাংবাদিককে এটা করে না। সাংবাদিক ফৌজদারি অপরাধ যদি করে তার ফৌজদারি অপরাধে বিচার হবে, কিন্তু সাংবাদিককে আটক করবে কেন? সাংবাদিককে নির্যাতন করবে কেন? আমাদের তো নিয়ম আছে, কোন সংবাদ যদি পরিবেশনায় কিছু ভুল ত্রুটি হয় তার জন্য আমরা রিজয়েন্ডার স্থাপিত, কারেকশন দিই, কারেকশন দিই। আর সাংবাদিকদের সমন জারি করার আগে কেন গ্রেপ্তার করা হবে, বলেন? সংবাদ সমন জারি মানে কোর্টে যাবে, কোর্টে যাবে, কোর্ট যদি মনে করে এটা অপরাধ, ফৌজদারি অপরাধ, তাকে গ্রেপ্তারের কথা ওয়ারেন্ট জারি করতে পারে। কিন্তু তার আগেই আপনার ধরে নিয়ে তারপরে মামলা দেয়। ধরেন আমাদের সাংবাদিক, আপনিও গ্রেপ্তার হয়েছিলেন, ধরে নিয়ে ওই যে আনিস আলীম গ্রেপ্তার হয়েছে, ধরে নিয়ে তারপরে মামলা দেয়। হ্যাঁ, এটা কোনো কথা হলো? তাহলে দেশে গণতন্ত্র আছে, বলেন? এই জন্য বলি যে যতটুকু গণতন্ত্র যে দেশে, ততটুকু গণমাধ্যমের স্বাধীনতা। আমাদের দেশে গণতান্ত্রিক চর্চা আপনিও হতে পারেন, আপনাকে ধরে হতে নিয়ে পারে, মামলা দিতে পারে। হয় হতে পারে, কারণ ধরে নিতে তো মামলা লাগে না, ধরে নিয়ে মামলা সাজায় দিবে। দেখা যাবে যে আপনি মনে করেন আমি খুনের মামলায় আসামি হয়ে গেছি, হতে পারে, হতে পারে। আমি তো মামলা করেছি, কারণ প্রেস ক্লাবের নির্বাচনের নটর বটর হচ্ছে, আমি মামলা করেছি, মামলা কোর্ট অ্যাকসেপ্ট করেছে, সমনও জারি হয়েছে। এই মামলা কতদূর আগাবে তা জানি না, তবে আমি সাহস করে মামলা করেছি, তো হয়তো আমাকে ধরে নিয়ে যেতে পারে, আমাকে ঝামেলা ফেলতে পারে, সমস্যা নাই। আবার টকশো তো করি, এখন এখানে একটা শব্দ কোথায় নিয়ে ফটোকার্ড একটা ছেপে দিল, আমি নাকি বলছি বাংলাদেশ, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, ফটোকার্ড আবার ছবি দিয়ে ছেপে দিচ্ছে। হ্যাঁ, বলেন, আমি এই কথা তো কোনোদিন বলি নাই। এখন ওই ফটোকার্ড দিয়ে আমাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে আবার কয়েকদিন জেলখানায় রেখে একটা খুনের মামলা দিয়ে দিল, অথবা রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল। রাষ্ট্রদ্রোহী মামলা তো খুনের মামলার মতোই। সুতরাং আমি মনে করি সাংবাদিকদের নিশ্চয়তা, যতদিন দেশে উগ্রপন্থী থাকবে, সন্ত্রাসী দল থাকবে, গণতন্ত্র থাকবে না, ততদিন পর্যন্ত সাংবাদিকরা নিরাপদ না, এটি আমি বলি। যেমন তাহলে সংসদে দাঁড়ায় করলো না যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, তিনি শহীদ হয়েছেন, আমার ফ্যামিলিতে 12 জন মুক্তিযোদ্ধা আছে, তাই তার বাপও বেঁচে আছে, মাও বেঁচে আছে, বলেন? তাকে তো নৈতিক খলনজনিত অপরাধে সংসদ থেকে তখনই স্পিকার বের করে দেওয়া উচিত ছিল, প্রমাণ হওয়ার সাথে সাথে। হইলো? আপনি দেখেন কোন জাতীয় ইস্যু, ন্যাশনাল ইস্যু সংসদে আলোচনা হয় না, সব জায়গায় দেখেন। এই জন্য আমি বলি যে কুসুম কুসুম সম্পর্ক সরকারি দল আর জামাত ইসলামের ভিতরে কুসুম কুসুম সম্পর্ক আছে। আবার মাঝে মধ্যে মাইলেজ পাওয়ার জন্য, অর্থাৎ আগামী নির্বাচনে যাতে ভালো করে জামাত ইসলাম, এই জন্য আবার মাঠেও যায়, মাঠে যায় কিন্তু শান্তিপূর্ণ ভাবে মিছিল করে, আহ তাফালিং করে না, করে না, কারণ করে না, কারণ তারা তো সংসদে একটা আইন করে রেখেছে, ওটাও মাথার ভিতরে কাজ করছে। এই আমার শেষ প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আহ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন নিয়ে নানান ধরনের প্রশ্ন ছিল। আজকে একটা সংবাদ সম্মেলন, নিয়মিত প্রেস ব্রিফিং এ প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের উপস্থিতিতে, তো সেখানে আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনি যেটি বলছেন নিশ্চয় আপনার চোখে বেঁধেছে, তারপর আমি একটু বলি এক লাইন, যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা বা থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। মানে এটি এখন আদালতের কাছে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? মানে এতদিন আমরা ধারণা করছিলাম হয়তো আদালত পর্যন্ত যেতে পারে, এখন সেই সরকারের মুখ থেকে ইচ্ছাকৃতভাবে বের করা হলো। আসলে সরকারের পরিকল্পনা কি? না, পরিকল্পনা তো অনুমানে করা যায়। ডাক্তার হুম, হুম, জাহিদুর রহমান তো আউলা বাজায় দিছে, যে সে একটা বলছে না যে স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু প্রতীক নির্বাচন হবে না, সুতরাং ওখানে যদি বিশুদ্ধ যদি কোনো আওয়ামী লীগের কেউ দাঁড়ায়ও, তাহলে সে হুম, হুম, নির্বাচন করতে পারবে, এরকমই একটা দিছিল। এরপরে জি। তো আওয়ামী লীগ সক্রিয় হওয়ার চেষ্টা করতেছে।
এই জন্য আমি বলি যে এবারে যে আবার বললো, এতে মনে হয় যে হয়তো দেখুন ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এখনো বিচার হচ্ছে, হয়তো একটা বিচারের সময় লিখে দিল যে আওয়ামী লীগ সন্ত্রাসী দল, তাকে নিষিদ্ধ করা যাবে বলে দিল, তাহলে আইন কোর্ট করে দিছে, নিষিদ্ধ করে দিল, হতে পারে, হতে পারে। তো সুতরাং এটা অনুমান করা যায়। বাস্তবতা কি বলছে? রাজনীতি কি আরো সাংঘর্ষিক হতে যাচ্ছে, উত্তপ্ত হতে যাচ্ছে? যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছে একে অপরের সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য। না দেখেন, রাজনীতি পট পরিবর্তনের চেষ্টা তো আওয়ামী লীগ করবেই, তবে পরিস্থিতিতে এখনো ওরকম হয় নাই যে হঠাৎ করে রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে। আমাদের এখানে তো আন্তর্জাতিক অর্থাৎ পরাশক্তি গুলো কিন্তু এখনো অ্যাক্টিভ। পরাশক্তি গুলো অ্যাক্টিভ হয়ে যদি হয়, যেমন শেখ হাসিনার সময় পরাশক্তি অ্যাক্টিভ ছিল, ইলেকশনের আগেও ছিল, ইলেকশনের পরেও আছে, এখনো আছে। আপনি দেখেন না, তারেক রহমান ভিজিট করতে গেছে বিদেশে, নানান কথা হচ্ছে। সুতরাং পরাশক্তি গুলো এর ভিতরে যদি থাকে, তাহলে পট পরিবর্তন ঘটেও যেতে পারে, বলা তো যায় না, বলতে তো পারবো না। সুতরাং আমি মনে করি আমাদের দেশে রাজনীতিবিদরা এখনো যেহেতু গণতান্ত্রিক চর্চা না, আমরা জাতি গঠন করতে পারিনি, 55 বছর পড়েছি, আমরা জাতি গঠন করতে পারিনি। আমি আগেও বলেছি 10-12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে 20,000-এর মতো, এবং আমরা সবাই মাস্টার ডিগ্রি দেই। এই মাস্টার ডিগ্রি একটা জাতীয় ইস্যুতে আমরা 12 প্রকারের চিন্তা আমরা করি, যার ফলে আমাদের কোনো জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে চিন্তা করতে পারি না। আমরা দুর্ভাগা জাতি, দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ করে, কিন্তু আপনি দেখেন ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেট খেলা দেন, ভারতের সমর্থক পাবেন, পাকিস্তানের সাথে খেলা দেন, পাকিস্তানের সমর্থক পাবেন, এরকম অভাগা জাতি কমই পাবেন। অর্থাৎ আমাদের ভিতরে জাতীয়তাবাদী ফিলিংসটা কিন্তু এখনো গড়ে ওঠে নাই, কারণ আমরা জাতি গঠন করতে পারি। অভ্যুত্থান একটা হয়েছে, এটা তো বিপ্লব হয়নি, অভ্যুত্থান হয়েছে, কিন্তু বিপ্লব হলে মাও সেতু, আপনার লেনিন, তারাও প্রায় 2 যুগ লাগছে কালচারাল বিপ্লব করে মানুষের মানসিকতা পরিবর্তন করতে। আমাদের দেশে তো অভ্যুত্থান হয়েছে, একটা সরকারকে আমরা তাড়িয়ে দিয়েছি, এটা তো কোনো বিপ্লব না, অভ্যুত্থান ঘটেছে। সুতরাং আমরা কিন্তু এই শুরু থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা জাতি গঠনের সময় কোনো দিকে কোনো দলই কিন্তু মনোযোগী হয় নাই। রাজনৈতিক দলই তো জাতি গঠন করবে, আপনি আমি তো করব না। আমি জাতির অংশ, আবার আইন প্রয়োগ থাকবে, আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, আমি জাতি হিসাবে তা মান্য করব। এটা হলো আমার জাতি সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব। কিন্তু সেভাবে তো হচ্ছে না, আইনের শাসন তো বলবৎ না। আমার পক্ষের লোক হলে সে গ্রেপ্তার হবে, তারপর আবার আপনাকে আস্তে করে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হবে, আমার বিপক্ষে হলে জেলে পুড়ে থাকো, আবার ধরে নিয়ে খুনের মামলা দিয়ে দেবো। এভাবে তো জাতি গঠন হবে না। মনে করেন, ধন্যবাদ সাংবাদিক আজিজ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন।